হাজারো মানুষের শোক আর চোখের জলে চিরবিদায় জানানো হলো আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। ফেনীর সোনাগাজীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে নুসরাতের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সোনাগাজীর চরচান্দিনা গ্রামে পৌঁছায়। তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করে স্বজন, সহপাঠী সহ হাজারো মানুষ। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় অন্যরকম এক দৃশ্যের। নৃশংস এই হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ওঠে এ সময়। রাফির সাথে যারা এরকম করছে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হয়। পরে স্থানীয় স্কুল মাঠে নুসরাতের জানাজায় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ হাজার হাজার মানুষ অংশ নেয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় নুসরাতকে। ডিবিসি নিউজ ডেস্ক। এর আগে সকালে ঢাকা মেডিকেলের মর্গে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়ি ফেনীর সোনাগাজীতে। মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার থেকে মর্গে আনা হয় নুসরাতকে। মর্গে যখন নুসরাতের মরদেহ ময়নাতদন্ত ও সুরতহাল চলছিল, তখন বাইরে কান্না জড়িত কণ্ঠে অপেক্ষমান নুসরাতের বাবা, ভাই। আগুনে দগ্ধ হয়ে বাঁচার আশা নিয়ে এসেছিল যে তার মরদেহ ফিরল নিজ বাড়ি ফেনীতে। অশ্রুসিক্ত কণ্ঠে পিতা চাইলেন কন্যা হত্যার বিচার। আপনাদের সবার মধ্যে আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে নুসরাত জাহান রাফি মুক্তা, তাকে যেন আল্লাহ কবুল করে আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি। বেলা 12টার দিকে নুসরাতের ময়নাতদন্ত শেষ হলে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, বেশি মাত্রায় পুড়ে যাওয়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে। আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করেছি এবং আমরা অন্যান্য যে সমস্ত নমুনা সংগ্রহ করা প্রয়োজন সেগুলো আমাদের পোস্টমর্টম যারা করেছেন তারা এগুলি সংগ্রহ করেছেন। এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন। এদিকে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নুসরাত ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। আইনের প্রয়োগ সঠিকভাবে হয় না বলেই যৌন নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়েছে। আমি তাকে একটা প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদী মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই। অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আজকে মানুষের মনে যে হতাশাদের সংখ্যা, সেই সংখ্যা কাটিয়ে উঠবে। ময়নাতদন্ত সম্পন্ন করে নুসরাত জাহানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়ি ফেনীর সোনাগাজীতে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে প্রধানমন্ত্রী নুসরাতের সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন এবং প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থাও নিতে বলেছিলেন। গত 6 এপ্রিল নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাইকোর্ট বলেছে, সাংবাদিক সাগর রুনি, কুমিল্লায় শিক্ষার্থী তনুর মতো ফেনীর নুসরাতের ঘটনা যেন হারিয়ে না যায়। নুসরাতের ঘটনার সঠিক তদন্ত নিয়ে উদ্বিগ্ন আদালত। আর দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। যৌন হয়রানির মামলা দেয়ায় অধ্যক্ষের প্রতিশোধের শিকার ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে নির্দেশ চান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। শুনানিতে ঘটনার সাথে জড়িত প্রধান ব্যক্তিসহ অনেকেই কারাগারে আছে এবং প্রধানমন্ত্রী নিজেই ঘটনাটি দেখভাল করছেন উল্লেখ করে এ বিষয়ে আপাতত আদেশ দেওয়ার দরকার নেই বলে জানান বিচারকরা। তবে ঘটনাটি নিবিড় পর্যবেক্ষণে আছে বলে জানায় আদালত। তদন্তে কোনো গাফলতি হলে হস্তক্ষেপ করার কথাও জানায় হাইকোর্ট। এখানের মধ্যে একজন অধ্যক্ষ জড়িত, এখানে রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে, এখানে বিভিন্ন দলের লোকজনের ইনভলভমেন্ট আছে। সুতরাং একজন এসআইয়ের পক্ষে সুন্দরভাবে শেষ করা সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা
মাননীয় কোর্টকে বলেছি যে বিচার বিভাগীয় তদন্ত করে একটা ফুল ফ্লেজেড একটা ডিসক্লোজার সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা যায় কিনা। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। নুসরাত হত্যায় জড়িতদের বিচারে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়ার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সর্বত্র তাকে চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার মানে কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে না। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা দুর্বৃত্ত নুসরাতের হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে নুসরাতের শরীরে 75% পুড়ে যায়। এর আগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দেয়া মামলা তুলে নিতে নুসরাতকে শাসায় ওই বোরকা পরিহিতরা। নুসরাতের করা যৌন হয়রানির মামলায় আগেই গ্রেফতার হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও নুসরাতকে আগুন দেওয়ার মামলায় আটক 2 জন রিমান্ডে রয়েছে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মাদ্রাসা অধ্যক্ষের যৌন নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে পুলিশের কাছে নুসরাত বর্ণনা করেছিল নির্যাতনের ঘটনা। তোমারে ডাকছিল না, তুমি ওখানে গেছো? আমাকে ডাকছিল পিএনজি, মানে আমাকে বলছে একজনের জন্য প্রশ্ন দিবে। তারপর আমি ওর সাথে কথা বললাম, পরীক্ষা তো হয়ে যাবে, আমরা তো মাদ্রাসা থেকে বেরো নেব ওনার সাথে। হ্যাঁ, উনি আমার গায়ে হাত দেওয়া বলতে আমি কিছু বলি না, হাতটা সরাসরি আসছি। উনি অনেক কিছু চেষ্টা করছে, নাকি চেষ্টা করছে, আমি হাত সরে চলে এসছি। হ্যাঁ, আর বউকে হাত দিছে পিয়নের মা? তুমি একা গেছো? আমার দুটো ফ্রেন্ড ছিল, ওইটাকে ঢুকতে দেয় না। ওদেরকে বাইরে রাখছে? হ্যাঁ, আমাকে বলে কি রেগিং করার কথা বলবেন। ওদের নাম কি? আমরা তো নিয়ে আসছি সাথে, যার ওদেরও জিজ্ঞেস করবো। নিশাদ ফুর্তি। নিশাদ ফুর্তি। ফুর্তি ফুর্তি ফুর্তি। আমাকে স্যার আবার বলেন কি? এটা কিছু না, যা দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও। আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। দুপুরে রাজশাহীর 0 পয়েন্টে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সারা দেশে খুন ও ধর্ষণে জড়িতদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও মানববন্ধন করা হয়েছে। এ সময় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া যশোর প্রেস ক্লাবের সামনে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এছাড়া মুন্সিগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, কুমিল্লা, মানিকগঞ্জেও আয়োজিত মানববন্ধনে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনার হোতা সিরাজউদ্দৌলা নানা অপকর্মে অভিযুক্ত। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির পাশাপাশি ছাত্রদের বলাৎকারের অভিযোগও আছে। শ্লীলতাহানি, বলাৎকার, টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে আগে আরও 2টি মাদ্রাসা থেকে চাকরিও যায় তার। জেলেও যেতে হয় বেশ কয়েকবার। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। অভিযোগ ছাত্রী নুসরাতকে হত্যার। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাত হত্যা ছাড়াও আছে নানান অভিযোগ। আগেও এসেছে অন্য ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ। 10 থেকে 12 জন চক্রের বলয়ে সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকেছেন মাদ্রাসা শিক্ষক সিরাজউদ্দৌলা। এমনকি তাকে কোনো বিষয়ে পরামর্শ দিলে কিংবা শুধরাতে বললে পড়তে হতো রোষানলে। ছাত্রীদের স্নেহতাহানি, আর্থিক দুর্নীতি, নাশকতা ও পুলিশের উপর হামলা মামলায় 3 বার জেল খাটেন সিরাজউদ্দৌলা। গত 27 মার্চ অগ্নিদগ্ধ নুসরাতের স্নেহতাহানির প্রতিবাদে সবাই যখন রাস্তায় নেমে আসে তখন সবাইকে বাধা দেয়া ছাড়াও তার পক্ষে মানববন্ধন করানো হয়। আগে ফেনী সদরের ধলিয়া মাদ্রাসায় চাকরি করতেন সিরাজউদ্দৌলা। সেই মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হন তিনি।
80 দশকের ছাত্র শিবিরের এই নেতা একাধিক নাশকতা মামলার আসামি। অভিযোগ, চেক জালিয়াতি, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ। কিন্তু সবকিছু থেকেই অদৃশ্য হাতের ইশারায় রক্ষা পেতেন। ছিলেন মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে। কেরোসিন ঢেলে পুড়িয়ে মারেন নুসরাতকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের ২৭তম দিনে ভেঙে দেয়া হলো তুরাগ তীরের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। আসল কাঠের জন্য ঘাটে মাঠে না ঘুরে নিন প্রোটেক্টর উডেন ডোর। 100% ট্রিটেড এবং সিজন এর ফুল সেল প্রেশার ট্রিটমেন্ট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। নিয়মিত ড্রেজিং করে নদীর প্রবাহমানতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেতু তৈরির সময় নদীর গতিপথ যাতে পরিবর্তন না হয় সেদিকেও বিশেষ নজর দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লিভিং নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর। এ প্রতিপাদ্যে এবারে পানি দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর স্বাভাবিক গতি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে নদীর যে গতি, সেই গতিটা যাতে অব্যাহত থাকে, আর সেই সাথে সাথে বর্ষাকালে যখন বেশি পানি আসবে তখন পানি যেন ধারণ করতে পারে তার জন্য জায়গা অর্থাৎ বাফার জোন রাখতে হবে। তারপরেই কিন্তু আমাদের যে কোনো পরিকল্পনা নেওয়া উচিত। যতগুলি আমাদের নৌবন্দর আছে প্রত্যেকটা জায়গায় একটা ড্রেজার সবসময় থাকাই দরকার, যা সবসময় ড্রেজিং করে করে পলি সরাবে এবং আমাদের নৌপথগুলি সচল রাখবে, সেদিকে বিশেষ করে ব্যবস্থা নেওয়া। পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই 1 লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই, কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মিতব্যয়ী হয় না। কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছে তো মাখাচ্ছেই, কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই, বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই। অসুবিধা কি? একটু মগ ব্যবহার করেন, যারা সাধারণ আমরা প্লাস্টিকের মগ, আর যদি কেউ একটু উচ্চবিত্ত থাকেন ওতে যদি প্রেস্টিজে লাগে, বড় বড় ব্যবসায়ীদের লাগতেও পারে, তাহলে আপনারা একটা ক্রিস্টালের মগ কিনে নেন, দামি জিনিস কেনেন, কিন্তু আমার পানি নষ্ট করেন না। দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানি সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান সরকার প্রধান। দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখতে হবে বলে মনে করেন ফিনল্যান্ড। বিকেলে গণভবনে বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত নিনা ভাস্কুনলাহতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আশ্রিত প্রায় 10 লাখ রোহিঙ্গা স্থানীয়দের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানবিক কারণেই তারা তাদের ভোগান্তিকে মেনে নিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। গত নির্বাচনে জয়লাভ এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে নেয় প্রশংসাও করেন নিনা ভাস্কুনলাহতি। অর্থ ও তদবিরের বিনিময়ে সুবিধাভোগীদের দলে পদ না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলছেন, বিভিন্ন সময় টাকা দিয়ে দলের কমিটি গঠনের খেসারত দিচ্ছে দলটি। সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন প্রক্রিয়া ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ শুরুর পর তারা বলছেন, টাকা নিয়ে আবারও পকেট কমিটি করলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। বিএনপির সাংগঠনিক দুর্বলতা এবং আন্দোলনে ব্যর্থতার পেছনে ত্যাগীদের বদলে সুযোগ সন্ধানীদের দায়িত্ব দেয়াকেই কারণ বলে মনে করেন দলের নেতারা। ওই নেতাকে ম্যানেজ করে আর কিছু দালাল আছে দলের মধ্যে, এজেন্ট সরকারের, যারা এখানে বসে থেকে এই ব্যবসা করে, এই ব্যবসা বন্ধ করতে হবে। অনেকেই পকেট কমিটি বা অনেকের নিজস্ব লোক, আত্মীয় স্বজন এইসব করেছে। এবারে সেই সুযোগটা হবে না, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এটা হ্যান্ডেলিং করছেন। অভিযোগ আছে টাকা নিয়ে কমিটি চাপিয়ে দেয়ার। বিড়াল
কিন্তু বাঘের ভান ধরছে যে তারা আসলে অনেক বড় নেতা, কিন্তু বাস্তবতা আপনি দেখেন তাদের ব্যর্থতার জায়গাটা আপনি বলে শেষ করা যাবে না। ওই লিগ করলাম, আপনাকে আমি উৎকোচ দিলাম, আমাকে প্রেসিডেন্ট বানাই দিলেন, সেক্রেটারি বানাই দিলেন, নেতা বানাই দিলেন, তাহলে দল চলবে না। কেন্দ্রীয় নেতারাও বলছেন টাকা নিয়ে কমিটি দেওয়ার খেসারত দিচ্ছে দল। যে অর্থের বিনিময়ে নাকি দলে পদ পাওয়া যায়, এ সম্পর্কে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের একটি কথা চালু রয়েছে। আমরা আশা করব এসব আর অনেক হবে না। যারা ম্যাটার করে তারা চায় তাদের যারা সাঙ্গপাঙ্গ তারাই কমিটিতে ঢুকুক, তার উপযুক্ত কিনা সেটা মূল্যায়নে অনেক সময় আসে না। টাকা এবং তেলের বাটি হইল রাজনীতির এখন প্রধান উপাদান। ফলে রাজনীতিবিদদের হাত থেকে, প্রকৃত রাজনীতিবিদদের হাত থেকে এই রাজনীতিটা চলে গেছে। কমিটি নিয়ে ৯-৬ ঠেকাতে এবার কঠোর অবস্থানে তারা। কমিটি শিকারী, মনোনয়ন শিকারীদের জায়গা বিএনপিতে থাকবে, কারণ এদের মধ্যে কিছু কিছু লোক তো চিহ্নিত হয়েছে। এখান থেকে সুবিধা আদায় করার যে কাজগুলো হয়েছে, কিছু কিছু কাজ হয়েছে, সেটা আগামীতে হওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি বিএনপির পেশাজীবী সংগঠন ড্যাব ছাড়াও কৃষক ও তাঁতি দল সহ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সব খাল দখলমুক্ত করে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার কালশী খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করে তিনি বলেন, সবার সাথে কথা বলে খালের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। মিরপুরের কালশী এলাকার সাংবাদিক কলোনির পাশ দিয়ে বয়ে চলা খাল অনেক আগেই খালের দুপার বেঁধে ওয়াসা সীমানা নির্ধারণ করেছে, তারপরও বেহাল দশা কাটেনি। কালশী মোড় থেকে পলাশনগর যে যার মতো দখল করেছে খাল। এটার যে মাথাটা আছে ওই কোনায়, সেখানে এটা দখল হয়ে গেছে, অনেকগুলো বাড়ি উঠেছে এবং এর মাথাটা 3 ফিট হয়ে গেছে। দখলমুক্ত না করা হয় এই পাশটা কিন্তু আপনি যতই আমরা পরিষ্কার করি আলটিমেটলি কোনো কাজ হচ্ছে। কোথাও আবার অস্তিত্ব হারিয়ে খাল পরিণত হয়েছে ড্রেনে। দখলদারদের পাশাপাশি স্থানীয়রা খালে ময়লা ফেলায় বন্ধ হয়েছে পানির প্রবাহ, তাই অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা হয় এসব এলাকায়। মদিনানগর দিয়া এতটুকু ছোট্ট ড্রেনের কারণে পানি পাচার হইতে পারে না, আর এলাকা প্রত্যেকটা ঘরে কমরমান করে পানি হয়। 1 ঘন্টা বৃষ্টি হলে মনে করো আমাদের মাজার উপরে পানি হয়ে যায় এখানে। মাঝে মাঝে খাল পরিষ্কার করতে আসে সিটি কর্পোরেশন। স্থানীয়দের অভিযোগ, 2-1 দিন পরে কাজ বন্ধ রেখে চলে যায় তারা। এই ডেকুয়ালারা খালি কোনো রকম একটু লড়াচড়া করিয়া এইভাবে গুইটা থিয়া 2 দিন দেখায় 2-4 গাড়ি নিয়ে এরপর চলে যায়। এই ডেকুয়ালারা এই মাটিটা এখান থেকে পরিষ্কার করে নেয় না, তারা উপর দিয়ে শুধুমাত্র ওই যে গাছগুলা জমে গেছে উপরের ওই গাছগুলাকে সরায় ফেলাইতেছে। তবে উত্তর সিটি মেয়র বলছেন, 2 মাসের মধ্যেই সব সংস্থার সাথে সমন্বয় করে কালশী এলাকার খালগুলো পরিষ্কার ও দখলমুক্ত করা হবে। আপনারা কিভাবে এই খালের সমস্ত ময়লা আপনারা ফেলছেন, কিভাবে খালের পারে আপনারা বাড়ি করেন, আপনারা আমাদেরকে দোষ দিচ্ছেন। খালের উপরেই এগুলোকে সমস্ত ঘর বাড়ি উঠে ফেলেছে। আমি বহুতলা ভবন হয়েছে, কোনো কিছু বরদাস্ত করব না, কিন্তু আমাদের ঢাকা নর্থের আন্ডারে যা কিছু থাকবে সব কিন্তু আমি ভেঙে ফেলবো। কিন্তু খালে স্থানীয়দের ময়লা না ফেলার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কাজ করতে সবার সহযোগিতাও চান ঢাকা উত্তর সিটি মেয়র। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। 27তম দিনের উচ্ছেদ অভিযানে তুরাগ তীরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। তুরাগ তীরে উচ্ছেদ অভিযানের 27তম দিনে কয়েকটি রেডিমিক্স কারখানার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সরকারের একটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কারণে চীনা একটি প্রতিষ্ঠানকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়। নদীর জায়গা ভরাট করে হলেও তাদের এই জায়গা তাদের জন্য অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে যেহেতু তাদের মালামাল এটা অনেক বড় একটা মালামাল, সেহেতু এই উন্নয়ন কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয় সে কারণে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে। গত 29 জানুয়ারি থেকে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত 3000-এর বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো দেশি চ্যানেলের ক্রম ঠিক করে দেবে, কেবল অপারেটরদের তা অনুসরণ করতে হবে, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে কোয়াবের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বাংলাদেশের চ্যানেলগুলো সিরিয়ালি শুরুতে থাকতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়
অনেক ক্ষেত্রে এটি ব্যত্যয় আছে। চ্যানেলগুলোর ফ্রিকোয়েন্সি পাওয়ার তারিখ অনুযায়ী সেগুলোর লিস্টিং করে সেই লিস্ট অনুযায়ী তাদের নাম্বারিং হবে এবং সেইভাবে ক্যাবল নেটওয়ার্ক যারা পরিচালনা করছেন তারা দেখাবেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করেন তিনি। কোনো ধরনের মুখোশ ও বিজ্ঞাপনী স্টিকার ব্যবহার করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখে রাজধানীতে ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী যান চলাচলের ব্যবস্থার কথা জানানো হয়। আর মঙ্গল শোভাযাত্রায় কেউ অংশ নিতে চাইলে তাদের চারুকলা ইনস্টিটিউট থেকেই অংশ নিতে হবে বলেও জানান তিনি। ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপায় শেখাতে প্রথমবারের মতো শুরু হয়েছে ডায়াবেটিস মেলা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 36টি স্টল নিয়ে বসেছে 3 দিনের এই মেলা। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ডায়াবেটিস সম্পর্কে মানুষকে জানানোর এই প্রয়াসকে স্বাগত জানাই। মেলায় উন্নতমানের গ্লুকোমিটার ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ে রয়েছে বিশেষ ছাড়। এছাড়াও কিছু স্টলে রয়েছে শিক্ষণীয় প্রতিযোগিতা। ডায়াবেটিস মেলা এই আয়োজনকে শিক্ষামূলক বলে মতামত দেন মেলায় আগতকরা। মেলা চলবে শনিবার বিকেল 5টা পর্যন্ত। ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 3 জনের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর করা মামলা খারিজ করেছে আদালত। দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এই আদেশ দেন। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানায়। গত 12ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে হরিপুরে বিজিবি গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষে 3 জন নিহত হয়। পরে এই ঘটনায় বিজিবির বিরুদ্ধে মামলা করে নিহতের স্বজনরা। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি, তাই রমজান মাসে দেশে বিদ্যুৎ সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। তবে সেহরি, ইফতার এবং তারাবির সময় অতিরিক্ত এসি, বাতি বা ফ্যান না চালিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকা মহানগরীর দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সচিব বলেন, দেশে এখন মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 21,000 মেগাওয়াট, কিন্তু চাহিদা আছে গড়ে 9,000 মেগাওয়াট। তারপরও কারিগরি ত্রুটির কারণে দেশের বিভিন্ন জায়গায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। সেক্ষেত্রে আগে থেকেই জনগণকে বিভ্রাটের কথা জানিয়ে দেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিতরণ ক্ষমতা বাড়াতে উন্নয়ন কাজ চলছে। চট্টগ্রামে এজি ফুডের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর ওয়াসার মোড়ে এর উদ্বোধন করেন এজি ফুডের সেলস অ্যান্ড মার্কেটিং এর মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আলম খান। এ সময় তিনি বলেন, ভোক্তাদের পছন্দ ও রুচির কথা মাথায় রেখে এজি ফুড তাদের পণ্য পরিবেশন করে থাকে। নতুন আউটলেটের মাধ্যমে ভোক্তারা রুচিসম্মত খাবারের স্বাদ পাবেন। নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড়। উদ্বোধনী অনুষ্ঠানে আউটলেটের ফ্র্যাঞ্চাইজি, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হানিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অটিস্টিক শিশুদের তহবিল গঠনে টি শার্ট উন্মোচন করল গ্রোসারি চেইন শপ স্বপ্ন। বিকেলে স্বপ্নের গুলশান 1 আউটলেটে মেলায় যাইরে গানের শিরোনাম দিয়ে তৈরি এই টি শার্ট উন্মোচন করেন শিল্পী মাকসুদুল হক। এ সময় তিনি বলেন, বিশেষ শিশুদের জন্য স্বপ্নের এমন মহতী উদ্যোগের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। এসিআই লজিস্টিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, এই কাজের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে পেরেছি আমরা। আরও উপস্থিত ছিলেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাকে নিয়ে সৃজনশীল রচনা প্রতিযোগিতা এসিআই পিওর আটা মাতৃভাষায় মা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে রাজধানীর এসিআই সেন্টারে স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর 7টি বিভাগের 200টির বেশি স্কুলের 4র্থ ও 5ম শ্রেণীর প্রায় 50,000 শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখান থেকে প্রায় শতাধিক প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন এসিআই কর্মকর্তারা। আর সেরাদের সেরা নির্বাচিত করা হয় 5 জনকে। এ সময় উপস্থিত ছিলেন এসিআই কনজিউমারের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পরিবেশিত হলো কন্টেম্পোরারি নাচ। বৃহস্পতিবার বিকেলে গ্যাটে ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমির এই আয়োজনে মুগ্ধ দর্শক।
কন্টেম্পোরারি নৃত্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই এটি নৃত্যের আলাদা এক ধারা। মূলত ক্লাসিক্যাল, মডার্ন, জ্যাজের এক মিশেল কন্টেম্পোরারি নৃত্য। নৃত্যের মধ্য দিয়েই সামাজিক বিধিনিষেধ, জীবনযাত্রায় নানা প্রতিবন্ধকতা, পরিবার, সংস্কৃতি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন শিল্পীরা। নৃত্য পরিকল্পনায় ছিলেন স্নাতা শাহরিন, আরিফুল ইসলাম অর্ণব, মৌমিতা রায় জয়া, অনিন্দিতা খান সহ মোট 11 জন। নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা। ম্রো জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু হয়েছে বান্দরবানে। দুপুরে বান্দরবানের টঙ্কাবতী ইউনিয়নের শাখই পাড়ার ব্রিকফিল্ড মাঠে উৎসবের আয়োজন করে জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সদর উপজেলার চেয়ারম্যান AKM জাহাঙ্গীর সহ ম্রো সম্প্রদায়ের নেতারা। উৎসবকে কেন্দ্র করে ম্রো তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে বাঁশির সুরে তাদের লোকনৃত্য পরিবেশন করে। এ সময় পুঁতির মালা গাঁথা প্রতিযোগিতা, কোমর তাঁত বুনন, বাঁশ খেলা, বাঁশ দৌড় সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলার 11টি জাতিগোষ্ঠীর প্রত্যেকে বৈশাখী বর্ষবরণ করেন এক এক সময়। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই। বৈশু, বিশু, বিহু, চাংক্রান উপলক্ষে রাঙামাটিতে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব 2 দিন ব্যাপী চলবে। পার্বত্য চট্টগ্রামের চলচ্চিত্র ও সংস্কৃতি ফুটে উঠুক গোটা বিশ্বে, এই স্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই উৎসবে 17টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে পাহাড়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও বাংলা চলচ্চিত্রও রয়েছে। CHT ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রথম দিনে চলচ্চিত্র উৎসবে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। বিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।